মাদার অফ অল ডিলস বা সকল চুক্তির জননী এর নামটি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন। 27 জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিও হয়ে গেল, তাকেই বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। 19 বছর ধরে এমন একটা চুক্তি করতে চেয়ে হবে, করেও হয়নি। অনেক বাধা আর ভূ রাজনৈতিক সমীকরণের জটিল মারপ্যাচ পেরিয়ে শেষ পর্যন্ত দিল্লিতে চুক্তিটি স্বাক্ষর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির গুরুত্ব কেবল অর্থনৈতিক পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকার পর এই চুক্তিটি এমন এক সময়ে সম্পাদিত হলো যখন বিশ্ব রাজনীতিতে মেরুকরণ চরম পর্যায়ে। বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে এবং বিশ্বজুড়ে বাণিজ্য সংরক্ষণের এক নতুন সংস্কৃতি দানা বাঁধছে। প্রায় 2 বিলিয়ন মানুষের একটি বাজার এবং বিশ্বের মোট জিডিপির 1/4 এক সুতোয় গাঁথার এই প্রয়াস বিশ্ব অর্থনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশের পাশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটি এমন দাও মারার কারণে বাংলাদেশের সাথে ইউরোপীয় বাণিজ্যে কি কোনো প্রভাব পড়বে? যদি পড়ে, তাহলে সেটি কেমন, মানে বাংলাদেশের জন্য কতটা চিন্তার হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতিতে অনেকগুলো বড় বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তিটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই চুক্তিকে মাদার অফ অল ট্রেড ডিল বলার প্রধান কারণ এর ব্যাপ্তি। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লক, আর ভারত হচ্ছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বড় অর্থনীতি। $2.4 ট্রিলিয়ন সম্মিলিত জিডিপির এই বিশাল বাজার যখন একীভূত হয়, তখন তা কেবল দুটি অঞ্চলের লাভ ক্ষতি নয়, বরং বৈশ্বিক সাপ্লাই চেইনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির সফল সমাপ্তির পেছনে অর্থনৈতিক লাভের চেয়ে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা অনেক বেশি কার্যকর ছিল। 19 বছর আগে 2007 সালে যে আলোচনার সূত্রপাত হয়েছিল, তা 2013 সালে মুখ থুবড়ে পড়েছিল এবং দীর্ঘ সময় ধরে এক প্রকার স্থবির অবস্থায় ছিল। তবে 2022 সাল থেকে আলোচনায় নতুন গতি সঞ্চার হয় এবং 2025 সালের পর থেকে তা অভাবনীয় গতিতে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। এই নাটকীয় পরিবর্তনের মূলে ছিল ওয়াশিংটন এবং বেজিং থেকে আসা প্রবল ভূ রাজনৈতিক চাপ, যা ব্রাসেলস এবং নয়াদিল্লিকে তাদের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন এবং তার আমেরিকা ফার্স্ট নীতির আগ্রাসী রূপ এই চুক্তির প্রভাবক হিসেবে কাজ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও তা মার্কিন প্রশাসনের লেনদেনমূলক পররাষ্ট্রনীতির সামনে সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে ব্যর্থ হয়। 2025 সালের জুন মাসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক চরম অবনতি ঘটে, যখন ট্রাম্প দাবি করেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি সম্ভাব্য সামরিক সংকট নিরসনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন এবং এর বিনিময়ে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দাবি করেন। পাকিস্তান এই বয়ান সমর্থন করলেও ভারত তা প্রত্যাখ্যান করে, কারণ নয়াদিল্লি বরাবরই দ্বিপাক্ষিক সংকটে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী। ভারতের প্রত্যাখ্যানকে ট্রাম্প ব্যক্তিগত অপমান হিসেবে গণ্য করেন এবং এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতের উপর একের পর এক শাস্তিমূলক শুল্ক আরোপ শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তেল আমদানির উপর প্রশ্ন তুলে এবং রাশিয়া থেকে তেল কিনে তা পরিশোধনের মাধ্যমে পুনরায় রপ্তানি করার অভিযোগে ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করে। নয়াদিল্লি এই পদক্ষেপকে ভণ্ডামি হিসেবে দেখছে, কারণ চীন আরো বেশি রুশ জ্বালানি আমদানি করলেও তাদের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে ভারত উপলব্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা তার কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য হুমকি স্বরূপ। একই সময় ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পড়েছিল। বিশেষ করে গ্রিনল্যান্ড দখল বা ক্রয়ে মার্কিন প্রস্তাবের বিরোধিতা করায় ইউরোপের 8টি দেশের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল। এই সাধারণ শত্রু এবং অভিন্ন চ্যালেঞ্জ ভারত ও ইউরোপকে
পরস্পরের কাছাকাছি নিয়ে আসে, যাকে বিশ্লেষকেরা এক প্রকার শর্টগান ম্যারেজ বা বাধ্যতামূলক ঐক্য হিসেবে দেখছেন। প্রায় ২০ বছর ধরে আলোচনার পর ভারত আর ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চূড়ান্ত করেছে। এফটিএ বাস্তবায়িত হলে ইউ থেকে আমদানি করা ৩০% পণ্যের উপর ভারতীয় শুল্ক তাৎক্ষণিকভাবে শূন্য হবে। ইউ কর্মকর্তারা জানান, ভারতে রপ্তানি করা ৯৬.৬% পণ্যের শুল্ক উঠে যাবে। এতে বছরে প্রায় ৪০০ কোটি ইউরোর শুল্ক সাশ্রয় হবে ইউরোপীয় কোম্পানিগুলোর। অন্যদিকে ভারতের ৯০% পণ্যের উপর থেকে শুল্ক তুলে নেবে ইউ। সেটি হলে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে। এই চুক্তির মাধ্যমে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য শুরু হবে। বিশ্বের ২৫% মোট দেশজ উৎপাদন বা জিডিপি যৌথভাবে দখলে রেখেছে ইউ ও ভারত। তাদের হাতেই আছে প্রায় ২০০ কোটি টাকার বড় এক বাজার। এফটিএ কার্যকর হলে ইউ এর বাজারের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যে ভারত শুল্কমুক্ত সুবিধা পাবে। সেটি হলে দুশ্চিন্তা বাড়বে বাংলাদেশের, কারণ এতদিন যে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধা নিয়ে দাপটের সাথে ব্যবসা করে আসছিল, তা হবে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। ইউর বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির বড় অংশই তৈরি পোশাক। গত বছরের বাজারটিতে রপ্তানি হওয়া $২১ বিলিয়নের মধ্যে ১৯.৭১ বিলিয়ন হচ্ছে তৈরি পোশাক, যা বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৫০%। গত অর্থ বছরে বাংলাদেশ $৩৯ বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজার ইউর সঙ্গে এফটিএ করে ফেলেছে। বাস্তবতা থেকে বাংলাদেশ অনেক দূরে। অনেকেই মনে করেন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী নেই, এত সস্তায় কেউ পোশাক দিতে পারবে না, কিন্তু ধারণাটি ভুল। ভারত খুব বেশি ব্যয়বহুল নয়। দেশের অনেক রাজ্যে মজুরি কম, তারা তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলার লক্ষ্য নিয়েছে। ১৯৭৫ সাল থেকে এলডিসি বাণিজ্য সুবিধার আওতায় ইউরোপে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে আসছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় দেশটি বর্তমানে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারীতে পরিণত হয়েছে। ডেনিম, ট্রাউজার ও টি শার্টের মতো কয়েকটি পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে। এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা জিএসপি প্লাস সুবিধা নিষিদ্ধ করতে না পারে, তবে ২০২৯ সালের পর ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় ১২.৫% শুল্ক গুনতে হবে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শূন্য শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। তখন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ধস কেউ ঠেকাতে পারবে না বলে জানাচ্ছেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। এজন্য সংশ্লিষ্টরা ইউ ভারত চুক্তিকে বাংলাদেশের জন্য সতর্ক বার্তা বা ওয়েক আপ কল হিসেবে দেখছেন। তারা সরকারকে দ্রুত ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা ধরে রাখার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু নিজের ঢোল নিজে পেটানোর সরকারের নীতি হলো বাংলাদেশ যাবে না কোথাও, বিশ্ব আসবে বাংলাদেশের কাছে। তেমন সরকারের কাছে গিয়ে ইউ ভারত চুক্তি খুব বেশি চিন্তার বিষয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।